1990, 91, 92 এবং 93 সনে 24টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছিল। তখনকার ম্যানেজিং কমিটি সভাপতি ছিলেন ব্যারিস্টার শাহজাহানুর বীরুত্তম মহোদয়, সহসভাপতি ছিলেন জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া, সাবেক প্রধান শিক্ষক, পিংড়ি মাধ্যমিক বিদ্যালয়। সদস্য ছিলেন জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, জনাব শামসুল কবির, কৃষ্ণকান্ত হালদার। শিক্ষক প্রতিনিধি ছিলেন আব্দুল জব্বার সিকদার, জনাব গোলাম মোস্তফা এবং পদাধিকার বলে সম্পাদক ছিলেন জনাব মোহাম্মদ শাহ আলম। আমরা রেজলিউশন খুঁজে দেখলাম, তখনকার সভাপতি শাহজাহানুর বীরুত্তমকে অ্যাভয়েড করে সহসভাপতির সভাপতিত্বে একাধিক বৈঠক হয়, যে বৈঠকে 24টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে নামমাত্র ভাড়ায়, প্রতি বর্গ ফুট 50 পয়সা করে, যেটা বিধি বহির্ভূত। একটি সভায় নিয়ম অনুযায়ী সভাপতিত্ব করবেন ম্যানেজিং কমিটির সভাপতি। উনি যদি অনুপস্থিত থাকেন, সহসভাপতি সভাপতিত্ব করবেন। নিয়ম অনুযায়ী পরবর্তী সভায় সভাপতির সভাপতিত্বে ওই সভাটি অনুমোদিত হইতে হয়। কিন্তু কোনো সভাই সভাপতির সভাপতিত্বে এই স্টল বরাদ্দ দেওয়া সংক্রান্ত কোনো সভা অনুমোদন করা হয়নি। 2003 বা 2004 সালে জনাব মোহাম্মদ হেমায়েত উদ্দিন প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকালীন 6টি বা 7টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছিল। একজ্যাক্ট সংখ্যাটি আমি না দেখে বলতে পারবো না। তাদের মধ্যে একজন জনাব আমির খসরু হীরা, তিনি দখলে গিয়েছেন। উনি জনাব আমির খসরু হীরা 2019 সালের নভেম্বরের শেষের দিক 29 তারিখে অবসরে যান। কিন্তু 2016 বা 17 দিকে উনি তার লিজ নেয়া সম্পত্তি বিদ্যালয়ের আরেক শিক্ষক জনাব মনিরুজ্জামানের ওয়াইফের কাছে হস্তান্তর করেন 8 লক্ষ টাকার বিনিময়ে, যেটা স্কুল কর্তৃপক্ষর অগোচরে। লিজ দেওয়া সম্পত্তি হস্তান্তর করতে পারবেন একটি শর্তে, বিদ্যালয়ের কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে। তখন তিনি অনুমতি নেননি। আবার লিজ দেওয়া সম্পত্তির দ্বিতল ভবন করা যাবে না, শর্ত রয়েছে তিনি ব্যবসা করবেন অথবা ব্যবসায়ের উদ্দেশ্যে একজনকে ভাড়া দিবেন। দ্বিতল ভবন করার কোনো বিধান নেই। ওই সময় আমার ব্যক্তিগত সমস্যার কারণে নিয়মিত আমি স্কুলে আসতে পারিনি, যে কথাটি খোলাসা বলা আমার পক্ষে সম্ভব নয়। আমি তখন শুনেছি যে ওখানে দ্বিতল ভবন হচ্ছে, পারিপার্শ্বিক কারণে শিক্ষকদের সাথে আমি ঝগড়ায় যাইনি। এটা আমার দুর্বলতা হলেও আমি স্বীকার করি। আমাদের বিদ্যালয়ে প্রায় 8 একর 90% সম্পত্তি থাকার কথা, যেটা আমরা আগে দেখেছি কাগজপত্রে। তবে কিছু সম্পত্তি আছে যেটা আমরা মৌখিকভাবে দখল করতাম। যেমন মাহবুবে চিস্তি নামে একজন অ্যাডভোকেট,
উনি এক দাতার কাছ থেকে সম্পত্তি রেখেছেন, কিন্তু ওই জমিটি আমাদের বিদ্যালয়ের দখলে ছিল। উনি মামলা করেছেন। এক পর্যায়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্টেও বিদ্যালয় মামলায় হেরেছে। পরে কোর্ট একজন ম্যাজিস্ট্রেট সহ পুলিশ দিয়ে তাদেরকে দখলে দিয়েছেন। সেখানে প্রায় 35% সম্পত্তি রয়েছে। বিদ্যালয় ভোকেশনাল ভবনের দক্ষিণ পশ্চিম কর্নারে একটি পুকুর সহ একটা সম্পত্তি ছিল, যে সম্পত্তিটির কোনো কাগজপত্র বিদ্যালয় কর্তৃপক্ষ দেখাতে না পারায় যারা এসে পর্চায় যারা দখলে যাদের নাম অন্তর্ভুক্ত ছিল তারা অন্য লোকের কাছে বিক্রি করায় সেখানেও প্রায় 40-42% সম্পত্তি। রাজাপুর থানা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে একটা পুকুর ছিল। সেই পুকুরে এসে পর্চা অনুযায়ী যারা মালিক ছিলেন তারা বিদ্যালয় কর্তৃপক্ষকে দান করেছিলেন। জনাব আলহাজ আফতার হাজি হাওলাদার সাহেব সহ আরও 2-1 জন। যে জমির পরিমাণ ছিল 56%, কিন্তু পুকুরটি ভরাট হওয়ার সাথে সাথে স্থানীয় কিছু লোকজন সেটা দখল করে নেয় এবং তালুকদার বাড়ির হাবিবুর রহমান তালুকদার সহ তার ওয়ারিশরা সেই জমিটি কিছু লোকের কাছে বিক্রি করে দেয়, যেটা বিদ্যালয় কর্তৃপক্ষের অগোচরে। তখন প্রধান শিক্ষক ছিলেন জনাব মোহাম্মদ শাহ আলম। এরপরে প্রধান শিক্ষক ছিলেন জনাব মোহাম্মদ হেমায়েতুদ্দিন খান। এবং এই জমিটি যখন হাতছাড়া হয়, দখলে নিয়ে যায়, তখন প্রধান শিক্ষক ছিলেন জনাব আব্দুল জব্বার শিকদার। এই যে প্রায় 2 একর সম্পত্তি বিদ্যালয়ে আমাদের এখন দখলে নেই। বর্তমান বিএস জরিপে 6 একর সম্পত্তি আমাদের দখলে আছে। আমরা যাতে বিএস রেকর্ডটি সঠিকভাবে হয় আমরা সেজন্য করার চেষ্টা করতেছি। বিদ্যালয় ভবনের পিছনের যে পুকুরটি, বাহিরে শোনা যায় যে পুকুরটি লিজ দেওয়া হয়েছে। কেউ কেউ বলেন প্রধান শিক্ষকের নিজের নামে, আবার কেউ কেউ বলেন তার ভাইদের নামে, আবার কখনো শোনা যায় যে অন্যান্য শিক্ষকদের নামে এটা বরাদ্দ দেওয়া হয়েছে। এই কথাটির আদৌ কোনো সত্যতা নেই, কেননা আমরা স্কুলের জমি ঠিকমতো রাখার জন্য পিছনে আমরা প্রাচীর দেওয়ার জন্য আমরা বেশ কয়েকবার মাননীয় সংসদ সদস্য আলহাজ বজলুল্লাহ হারুন সাহেবের কাছে গিয়েছি। তিনি আমাদেরকে ডিউ লেটার দিয়েছেন একাধিকবার। আমরা সীমানা প্রাচীর করতে সক্ষম হয়নি। তা প্রমাণস্বরূপ আপনাদেরকে আমি দেখাইতে চাই যে 2019 সালের 19/10/2018 তারিখে আমরা একটা ডিউ লেটার দিয়েছিলাম। তা বিষয় ছিল মাননীয় সংসদ সদস্যের ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা সদরে অবস্থিত রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় সীমানা প্রাচীর নির্মাণ, পুরাতন ভবন সংস্কার ও আসবাবপত্র সরবরাহ প্রসঙ্গে। তাদের আপনারা একটু দেখতে পারেন। ওই 18 নির্বাচনে 18 ডিসেম্বরে নির্বাচন গেল। নির্বাচনের পরে আমি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে যোগাযোগ করার পরে তারা আবার পরামর্শ দিলেন যে ওই সংসদ এখন আর কার্যকরী নেই
আপনি পুনরায় মাননীয় সংসদ সদস্যের কাছ থেকে আর একখান ডিউ লেটার এনে দেন, তখন মাননীয় সংসদ সদস্য মহোদয় 4/4/2019 তারিখে একই বিষয়ে যে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা সদরে অবস্থিত রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ 2টি পুরাতন ভবন মেরামত ও সংস্কার প্রসঙ্গে যদি এটা লিস্ট দেওয়া হতো, তাহলে সীমানা প্রাচীর দেওয়ার জন্য আমরা এত আগ্রহ থাকতাম না। এই পিছনের সম্পত্তি স্কুলের রেকর্ডীয় সম্পত্তি, সরকারের পক্ষে ভূমিহীন বা স্বীকৃতি সম্পত্তি হিসাবে কাউকে কোনো ডিড দেওয়া আইনগত কোনো সুযোগ নেই। আর বিদ্যালয় কর্তৃপক্ষ, আমি এই স্কুলের প্রধান শিক্ষক, আমি এই স্কুলের স্টুডেন্ট, সেই হিসাবে আমি আপনাদের স্পষ্টভাবে বলি, স্কুলের পিছনের কোনো সম্পত্তি আমি কেন, এর আগেও কোনো প্রধান শিক্ষক দিয়ে যাননি। স্কুলের পিছনের এই ঘরখানা আমাদের বিদ্যালয়ের শিক্ষক জনাব মনিরুজ্জামান তিনি উঠিয়েছেন। আমার আগে সম্মানিত প্রধান শিক্ষক জনাব আব্দুল জব্বার শিকদার স্যারের সময়ে আমি বিভিন্ন সময়ে চেষ্টা করেছি তাকে ওই ঘরটি সরিয়ে নেওয়ার জন্য। তিনি বারবার ওয়াদা করেও করেননি। বিভিন্ন রাজনৈতিক লোকের সহায়তা নেন, সুপারিশ করান। আমি চেষ্টা করেছি, বিদ্যালয়ের পিছনে আরও 2টি ঘর আছে। একটি ঘরে থাকেন মোহাম্মদ নুরুল ইসলাম, আমাদের বিদ্যালয়ের সাবেক 4র্থ শ্রেণীর কর্মচারী। আর একজন আছেন রহিমা বিবি, তিনি আমাদের বিদ্যালয়ের জারুদার হিসাবে চাকরি করতেন। তারা 2জনই অবসরে গেছেন। জনাব শাহ আলম জমাদ্দার স্যার এই বিদ্যালয়ের যখন প্রধান শিক্ষক, তখন থেকে আমরা ওখানে থাকেন। আমরা বহুবার নোটিশ করেছি, আমি তাদেরকে ওখান থেকে সরাতে পারিনি। আমি চেষ্টা করলেই এরা রাজনৈতিক লোকের সহায়তা নেন। গেল 1-1.5 বা 2 বছর আগে নুসলাম ভাই যখন ঘরটা সারাচ্ছিলেন, তখন আমি সহ শিক্ষকরা গিয়ে বাধা দিই। তারা বাধা শুনতে না চাওয়ায় আমরা পুলিশের সহযোগিতা নেই। তারপরে নুরুল ইসলাম ভাই মাননীয় সংসদ সদস্য মহোদয়ের কাছে গিয়ে আমার বিরুদ্ধে নালিশ করেন যে আমি স্বীকৃতি জায়গায় বা ভূমিহীন জায়গায় থাকি। প্রধান শিক্ষক আমাদের জোরপূর্বক আমাদেরকে এখান থেকে সরে যেতে বলেন। আমরা আপনার কাছে বিচার চাই। মাননীয় সংসদ সদস্য মহোদয় অন্য একজন দিয়ে আমাকে ফোন করিয়েছেন। আমি তাকে বলেছি যে জমিটি স্বীকৃতি বা ভূমিহীনের জায়গা নয়। নুসলাম ভাই যখন চাকরি করতেন, স্কুল তাকে সুবিধা দিয়েছিল থাকার জন্য, কিন্তু উনি এখন যেতে চান না। তারপর উনি বললেন, যেহেতু এমপি মহোদয় বলেছেন, আপনি ওনাকে কিছু বললেন না। তখন থেকে আমি আর ওনাকে আর বলিনি। নুসলাম ভাই যখন দাবি করলেন যে সম্পত্তিটি ভূমিহীন বা স্বীকৃতি সম্পত্তি, তখন আমরা এসিল্যান্ডের কাছে একখান দরখাস্ত দিলাম। বেইলি ব্রিজের দক্ষিণ পাড়ে বদ্ধভূমি, সেই বদ্ধভূমির সীমানা নিয়ে সম্মানিত মুক্তিযোদ্ধারা
তারা দাবি করলেন যে এখন যে বধ্যভূমি তারপরেও দক্ষিণ দিকে 3টা স্টল, এই স্টল তারা দাবি করলেন যে ওই সম্পত্তিও স্বীকৃতির মধ্যে, যেটা বধ্যভূমির দাবিদার। ইউনো মহোদয় এসএলএন্ডের দায়িত্বে তিনি আমাকে ডাকলেন। আমি তাকে বললাম যে স্যার, আপনি আমাদেরকে ডিমার্কেশন করে দিন। স্বীকৃতি সম্পত্তি সরকারি সম্পত্তি, আর আমাদের স্কুলের রেকর্ডীয় সম্পত্তি, এই 2টা সম্পত্তি আমাদেরকে আপনি একেবারে সীমানা দিয়ে দিন। যদি ওই 3টা দোকান স্বীকৃতির মধ্যে বাজে, তা আমরা অবশ্যই স্বীকৃতি সম্পত্তি দাবি করি না, যেহেতু পাশে বধ্যভূমি, অবশ্যই বধ্যভূমি দাবিদার। উনি আমাকে আবেদন করতে বললেন, আমি আবেদন করলাম। আবেদনে উনি সরকারি সার্ভেয়ার দিলেন এবং আমরাও একজন বেসরকারি সার্ভেয়ার দিলাম। শেষ পর্যন্ত মাপে দেখা গেল আমাদের স্কুলের পিছনের যে সম্পত্তি, সেই রাস্তার খালের পাড়ে যে রাস্তা, সেই রাস্তা প্রায় 14 আনি সম্পত্তি রেকর্ডীয় সম্পত্তি, আর বধ্যভূমির তারও 14 আনি সম্পত্তি স্কুলের রেকর্ডীয় সম্পত্তির মধ্যে। এরপর সম্মানিত মুক্তিযোদ্ধাদের বললাম, যেহেতু বধ্যভূমি আপনারা ওয়াল দিবেন, ওয়াল দিতে আপনাদের যেটুকু দরকার সেটুকু আপনারা নিয়ে নেন, সেখানে আমাদের কোনো বক্তব্য নাই। এই বধ্যভূমির মধ্যেও প্লাস পূর্ব পাশে আফসার ভাইয়ের যে ছেলেরা থাকে, সেখানেও আমাদের কমপক্ষে বধ্যভূমি সহ 15 থেকে 20 শতাংশ সম্পত্তি ওখানে আছে। আফসার ভাইদের ছেলেরা যে থাকে তার ঘরের 3/2 অংশ আমাদের স্কুলের জায়গার মধ্যে। আমরা মাপতে গেলে, নোটিশ করতে গেলে তারা লাঠিসোঁটা লইয়ে পড়ে। সময় ওখানে হিরা স্যার ছিলেন, ওই যে এখন মনির স্যার আছে, তাদের সাথে বহুবার ঝগড়া হয়েছে। আমরা এই সমস্ত হিসাব করতে গেলে দেখা যায় যে প্রায় 2 একর সম্পত্তি আমাদের হাতছাড়া হয়েছে। কিছুদিন আগে একটি মানববন্ধন হয়েছে। যারা মানববন্ধন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, কারণ তাদের একটা দাবি স্কুলের সম্পত্তি বেহাত না হোক, এবং যদি বেহাত হয়ে থাকে সেটা উদ্ধার করা হোক। আমি তাদের মানববন্ধনের প্রতি সমর্থন জানিয়ে বা শ্রদ্ধা জানিয়ে আমরা চেষ্টা করব যাতে স্কুলের সম্পত্তি 100% আমরা উদ্ধার করতে পারি। এ ব্যাপারে সাংবাদিক ভাইদের সাহায্য এবং সহযোগিতা আমি বিদ্যালয়ের পক্ষে আশা করি। ইতিমধ্যেই মানববন্ধনের দাবি অনুযায়ী তাদের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে, সমর্থন জানিয়ে আমি এই কার্যক্রম শুরু করেছি। যেহেতু ওই ঘরটি স্কুল কর্তৃপক্ষ স্কুলের অর্থ দিয়ে করেনি, সেখানে স্কুলের ক্ষতি হওয়ার কোনো সুযোগ নেই। এক ভদ্রলোক শিক্ষকদের বসার সুযোগ করে দিতে গিয়ে তিনি নিজের টাকায় করে দিয়েছিলেন। আমরা যে ঘরটি উনি করেছিলেন তার পূর্ব পাশে স্কুলে একটি ঘর ছিল, যে ঘরটি শেখ রাসেল স্মৃতি সংসদ হিসাবে এখন ব্যবহার হচ্ছে। এক সময় ওইটি ছিল শিক্ষক সমিতির ঘর। যেহেতু ওটা আমাদের হাতে নেই, এজন্য সন্ধ্যার পরে শিক্ষকদের, রাজাপুর এই ছোট্ট শহর হলেও বিভিন্ন স্কুলের শিক্ষকরা, বিশেষ করে প্রধান শিক্ষকরা
বসবাস করেন, তারা সন্ধ্যার পরে এক জায়গায় যাতে বসতে পারেন, এভাবে একটা অনুরোধ রাজাপুর পাইলট হাই স্কুলের হেডমাস্টার হিসাবে আমার প্রতি তাদের দাবি ছিল। যেহেতু শিক্ষকদের স্বার্থে ওটা আমরা করেছিলাম, আমরা দু একদিন বসছিও, কিন্তু সে বসারও পরিবেশটা আমরা পাইনি। যেহেতু ওটা কোনো দিয়ে উপকার হবে না স্কুলের, বরঞ্চ দাবি ছিল ওটা উচ্ছেদ করার, সেই হিসাবে আমি একটা পদক্ষেপ নিয়েছি। এখানে স্কুলের ক্ষতি হওয়ার কোনো সুযোগ নেই। যেটা বাহিরের দখলে আছে সেটা উদ্ধারের জন্য ইতিমধ্যে সকল স্টল মালিকদের নিয়ে আমরা একাধিকবার বৈঠক করেছি। আমরা চেষ্টা করেছি তাদের সাথে একটা নেগোজিয়েশনে আসা যায় কিনা। নেগোজিয়েশনটা হলো এই যে এখন আপনারা যেভাবে আছেন, আমরা এই শর্তগুলো মানতে পারি না। বর্তমানে দেখা যায় যে এক একজন স্টল মালিক 4 লাখ বা 5 লাখ টাকা অ্যাডভান্স নিয়ে 4,000 বা 5,000 টাকা মাসিক ভাড়ায় ওনারা দোকানগুলো অন্য লোকের ব্যবসা করার জন্য ভাড়া দেন। আর আমরা স্কুল কর্তৃপক্ষ কোনো কোনো দোকান থেকে 80 টাকা, 85 টাকা বা 120 টাকা, 147 টাকা, যে কথাটি একটু আগে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে লেজ দেওয়া জমিতে দ্বিতল ভবন করা যায় কিনা, সেই ভবনটিতেও আমরা ভাড়া পেতাম 147 টাকা, নিচের দোকান এবং দ্বিতল ভবন সহ। তা সেখানে আমাদের স্কুলের বর্তমান সভাপতি উপজেলা চেয়ারম্যান মহোদয়, তার একটা বড় উদ্যোগ ছিল যে আমরা একটা মামলা করতে পারি কিনা। আমরা মামলা করার জন্য একটা রেজলিউশনও করেছি। প্রধান শিক্ষক হিসেবে আমাকে এবং অন্য 2 জন শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছিল। পরবর্তীতে একটি বৈঠকে সিদ্ধান্ত হয় যে আমরা স্টল মালিকদের সাথে কথা বলতে পারি কিনা। পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে ভাড়াটিয়াদের প্রতিনিধি এবং শিক্ষকদের পক্ষে এবং ম্যানেজিং কমিটির পক্ষে উপজেলা চেয়ারম্যান সহ আর একজন, তাদের ছিল ভাড়াটিয়াদের মধ্যে ছিল 4 জন, শিক্ষকদের মধ্যে ছিল 3 জন, আর উপজেলা চেয়ারম্যান সহ আরেকজন সদস্য, এই 9 জনে একাধিক বৈঠক হয়েছে। সেই বৈঠকে একটা সিদ্ধান্তে আমরা মোটামুটি পৌঁছতে পারছিলাম যে আগে 50 পয়সা হারে তারা প্রতি বর্গ ফুট আমাদের ভাড়া দিতেন। আমাদের প্রস্তাব ছিল 5 টাকা, ওনারা 2 টাকা, 2.5 টাকা, এক পর্যায়ে গিয়ে ওনারা 3 টাকা পার স্কোয়ার ফিটে আমাদের প্রস্তাব করেছেন। এটা আলোচনা আছে এখনো, এবং প্রতি 3 বছর পর পর এটা 10% হারে বৃদ্ধি হবে এই ভাড়াটি। এইভাবে একটা কথা আমাদের মধ্যে চলমান আছে। আগে দেখা যেত যে 24টি স্টলে আমরা ভাড়া পেতাম প্রায় 2600 টাকার মতো। এখন যে হিসাবে তাদের প্রস্তাব আছে স্টল মালিকদের, তাতে আমাদের ভাড়া আসবে 32 বা 33,000 টাকা মাসে। আমরা সেটা নিয়ে আলোচনায় আছি যে এটা আমরা মানব না কি করব। ইতিমধ্যে তো এই মানববন্ধন হলো, সেখানে পরবর্তীতে কি হয় আমি বলতে পারবো না। তবে জমি উদ্ধার হোক, যে কোনো জায়গায় লিজ হোক, যদি স্কুলের পিছনে হয়ে থাকে, এটা আমার দিয়ে যদি হয়ে থাকে, এটা যদি প্রমাণ হয়, আমি প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগ করব। আমি
এই স্কুলের প্রধান শিক্ষক, এই স্কুলের স্টুডেন্ট। আমার বাসা রাজাপুরে এবং কাছের গ্রামেরই আমি ছেলে, সেই হিসাবে আমি আপনাদেরকে স্পষ্টভাবে বললাম। যদি কেউ প্রমাণ করতে পারে যে আমি বা আমার ভাই বা আমার কোনো আত্মীয় স্বজন বা আমি কোনো শিক্ষককে লিজ দিয়েছি, আমি পদত্যাগ করব। এ ব্যাপারে তারা কোন ভিত্তিতে যে বলেন যে লিজ নিছে, সেইটাও যদি আমাকে বলতেন যে এই প্রমাণের জন্য আমরা এই ব্লেমটা আপনাকে দেই, তাহলেও কিন্তু আমার দুঃখ থাকতো না। তো একটা কথা আজকে শুনেছি, যে স্কুলটা, যে ভবনটা এখন আমরা বসা, এইটা দক্ষিণমুখী না করে পশ্চিমমুখী আর পূর্বমুখী যদি করতাম, এইটা আমরা ইচ্ছা করিয়ে করছি যে দক্ষিণমুখী পিছনের জায়গাটা আমরা আড়ালে রাখছি। এই কথাটি সত্যি না। দক্ষিণমুখী এইখানে করার কারণ হলো আমরা 2বার সয়েল টেস্ট করেছি, যেটা সরকার করেছে, কিন্তু 2বারই ওখানে বিল্ডিং করা যাবে না বলে রিপোর্ট হয়েছে। পরবর্তীতে একবার সয়েল টেস্ট হয়েছিল, তখন প্রধান শিক্ষক ছিলেন আব্দুল জব্বার স্যার, নেগেটিভ আসায় পরবর্তীতে আমি যখন দায়িত্বে আসি তখন দিন দরবার করে দেখলাম যে মাত্র 8-9 মাস সময় আছে এই প্রজেক্টের। এটা হলো সরকারি বিদ্যালয়বিহীন 315টি উপজেলায় মডেল প্রজেক্ট। আমাদের বিদ্যালয়টি সয়েল টেস্টের ত্রুটির জন্য টেন্ডারে দেয়নি। তখন বরিশালে নির্বাহী প্রকৌশলী ছিলেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। তিনি স্কুলের প্রতি সদয় হয়ে তাকে অনুরোধ করার পরে তিনি বলেছেন যে আমি একদিন ঢাকা যাব, আপনি পরের দিন আমাকে 10টায় ফোন দিবেন, স্মরণ করাই দিবেন। আমি ঠিক 10:15টার দিকে স্যারকে স্মরণ করাই দেওয়ার পরে বলে যে এমন একটা সময় ফোন দিছেন, আমি সেখানে বসা, ধন্যবাদ আপনাকে। তো ঘণ্টাখানেক পরে উনি বললেন যে আপনাদের বিল্ডিং তো হওয়ার সুযোগ নাই। আমি বললাম কেন স্যার? বলে আপনাদের সয়েল টেস্টে 2বার সয়েল টেস্ট করা হয়েছে, এখানে আর করার সুযোগ হবে না। পরবর্তীতে উনি প্রস্তাব দিলেন যদি আপনারা অন্য জায়গায় করতে পারেন আর সেই সয়েল টেস্টটা আপনারা নিজে করাই দিতে পারেন, তখন আমি চেষ্টা করতে পারি। আমি তার শর্ত মানলাম। মানার পরে উনি সয়েল টেস্টের জন্য দিলেন। যারা সয়েল টেস্ট করতে আসলেন তাদেরকে আবার ওই পশ্চিমমুখী আমরা করতে পারি সেখানে করাইলাম, কিন্তু দেখা গেল যে না, 3বারের বারও যখন নেগেটিভ হইল তখন উনি বললেন যে এখন এই প্রজেক্টের সময় আছে মাত্র 6 মাস, আপনারা যদি এইখানে করতে পারেন। তখন কথা ছিল যে আমরা পুরান বিল্ডিংটা ভাঙিয়ে দেব, এরপর সেখানে করবে। কিন্তু আমি অনুরোধ করলাম যে স্যার, ওইটা আপাতত ভাঙা এত সহজ না। আমরা স্কুলের পিছনের যে আগের পুরান ভবনের যে পিছনের জায়গাটা, এই জায়গাটা স্যার একটু মাইপে দেখেন সেখানে করতে পারেন কিনা। সেখানে সয়েল টেস্ট হইল, সেই সয়েল টেস্টের খরচও আমরা স্কুল কর্তৃপক্ষ দিলাম। পরবর্তীতে ভবনটি এখানে করা হয়েছে, কিন্তু এটা আমাদের ইচ্ছার বাহিরে। এই বিল্ডিংয়ের যে একেবারে উত্তর অংশ, এটা আপনারা অনেকেই দেখবেন যে আগে একটা গাটলা ছিল, সেই গাটলাটার শেষ অংশে
মানে খাঁটি বাংলায় বলে যে পুকুরের কোস্কা, সেই কোস্কাই আমার এই উত্তর অংশ। এখানে আমাদের ইচ্ছার আমরা কোনো ত্রুটি করিনি। যদিও পশ্চিমমুখী বা পূর্বমুখী করা যেত তাহলে ভালো হইতো। এখন এ ব্যাপারে যদি একটা লোকে প্রশ্ন করলে তাকে উত্তর দেওয়া যায়, না জেনে না শুনে মানে একটা কথা বলা, এটা খুব কষ্টের। বিভিন্ন জনে বিভিন্ন কথা বলেন, বিভিন্ন কথা লেখে, কিন্তু আমি একটা জিনিস বুঝি, যারা যে কথাই বলেন বা লেখেন স্কুলের স্বার্থে বলেন। এজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। স্কুলের স্বার্থে কিছু বলা বা কিছু করা, কিছু লেখা, আমি তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু আবারও স্পষ্টভাবে বলি, যারা বলেন তারা দয়া করে আমাকে প্রশ্ন করুন, অথবা আমাকে প্রমাণ দেখান যে এইটা আপনি করেছেন। কিন্তু একজন শিক্ষক হিসাবে কষ্ট লাগে যে একটি কথা যদি তিল পরিমাণ এর সত্যতা থাকতো, যে এই সত্যতা আছে, এরপর বলে, তখন কিন্তু কষ্ট লাগে না। এখন আমার কষ্টও লাগে, লজ্জাও লাগে, কিন্তু কথা বললে কেউ বিশ্বাস করে কিনা জানি না, কিন্তু আমাকে প্রশ্ন করে না। যারা স্কুলের স্বার্থে কথা বলেন তারা আমাকে বলতে পারেন যে ভাই, এই বাইরে শোনা যায় যে এইটা আপনি করছেন, আসলে কি করছেন কিনা, অথবা কেন বলে, বা এর সত্যতা কতটুকু। এই যে কিছু বলেন না, জিজ্ঞেস করে না, এই জন্য আমার কষ্ট লাগে। স্কুলের সকল সম্পত্তি যেভাবে বেহাত হয়েছে, স্টল হিসাবে হোক, যেভাবে হোক, এটা উদ্ধার করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। এই চেষ্টায় কোনো ত্রুটি ইনশাল্লাহ করব না। তবে আজকের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে যাদের দাবি ছিল উচ্ছেদ করার, তাদের আমাকে স্বাগত জানানো উচিত বা ধন্যবাদ জানানো উচিত যে শুরু করেছে।